আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট সামিটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে, সময় থাকছে 1 ঘন্টা। এখানে দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 6 = 6। একের এতে সকল প্রকার মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল কম্পনীয় তরঙ্গটি হলো ই তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ না সবকটি। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে পি তরঙ্গ। ঠিক আছে, পি তরঙ্গের মধ্য দিয়ে সকল প্রকার মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল যে কম্পন সেটা হচ্ছে কি পি তরঙ্গ। পি হচ্ছে সব রকম মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে। এরপর নাম্বার বি, সার্ক এর সদর দপ্তর হচ্ছে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান না মায়ানমার। তো সার্কের সদর দপ্তর হচ্ছে নেপাল। এরপর পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় যে গভীরতা সেটা হচ্ছে 23 মিটার, 33 মিটার, 43 মিটার না 53 মিটার। তো এখানে পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি পায় যে গভীরতা সেটা হচ্ছে 33 মিটার গভীরতায়। পরের প্রশ্ন হচ্ছে নাম্বার ডিতে, ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে বলা হয় লাভা, ম্যাগমা না ছাই। তো ভূ অভ্যন্তরের গলিত যে সান্দ্র পদার্থ তাকে বলা হয় ম্যাগমা। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশে বিশেষ স্তরটি হলো অ্যাস্থেনোস্ফিয়ার, ক্রোফেসিমা, নিফেসিমা। এটা ক্রোফেসিমা হবে, সঠিক উত্তর হচ্ছে এটা অ্যাস্থেনোস্ফিয়ার। ঠিক আছে। নাম্বার এফ, ক্রোফেসিমা নিফেসিমা এর মধ্যে অবস্থিত বিযুক্তি রেখা হচ্ছে লেহম্যান, রেপিত্তি না কলোরাডো। উত্তর হচ্ছে রেপিত্তি। নাম্বার 2 এর প্রশ্ন, একটি বা দুটি শব্দ উত্তর লিখতে হবে। 1 × 4 = 4। পাকিস্তানের শুষ্ক অঞ্চলের কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার পদ্ধতির নাম কি? উত্তর হচ্ছে ক্যারেজ প্রথা। ওকে। সৈন্ধব লবণ ড্যাশ জাতীয় অসংঘাত পাললিক শিলা, এটা হচ্ছে অজৈব জাতীয় অসংঘাত পাললিক শিলা। বাংলাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি? বাংলাদেশের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কেওক্রাডং। এরপর হচ্ছে অথবা দিয়ে রয়েছে দারুচিনির দেশ কোন দেশকে বলা হয়? শ্রীলঙ্কাকে বলা হয় দারুচিনির দেশ। সিয়াল ও সীমা স্তরের মধ্যে আছে ড্যাশ বিযুক্তি রেখা, এর মধ্যে রয়েছে কলোরাডো বিযুক্তি রেখা। সিয়াল আর সীমা এই স্তরের মাঝে। নাম্বার 3 যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 2 × 4 নম্বর দেওয়া আছে। রিক্টার স্কেল কি? সিসমোগ্রাফ যন্ত্রের উপর বসানো যে স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় তাকে রিক্টার স্কেল বলে। নাম্বার বি হচ্ছে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার? প্রত্যেকের উদাহরণ দাও। তো সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি হচ্ছে 3 প্রকার। সক্রিয় আগ্নেয়গিরি যেমন ইতালির ভিসুভিয়াস ও স্ট্রম্বেলি। নাম্বার 2 সুপ্ত আগ্নেয়গিরি যেমন হচ্ছে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। নাম্বার 3 মৃত আগ্নেয়গিরি যেমন হচ্ছে মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপো ইত্যাদি। নাম্বার সি এর প্রশ্ন দেখো, অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলা হয় কেন? অপসারী পাতসীমানার আরেক নাম গঠনকারী পাতসীমানা। অপসারী পাতসীমানায় নতুন ভূত্বক এবং সমুদ্রের ভিতর সামুদ্রিক শৈলশিরা গঠিত হয়। এই গঠনমূলক প্রভাবের জন্যই অপসারী পাতসীমানার আরেক নাম গঠনকারী পাতসীমানা। নাম্বার সি হচ্ছে সার্ক গঠনের উদ্দেশ্য লেখো। তো সার্ক গঠনের প্রধান উদ্দেশ্য হলো ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতি সাধন। নাম্বার ডি, ক্যারেজ প্রথা বলতে কী বোঝো? পাকিস্তানের শুষ্ক পশ্চিমাঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে যে জল নিয়ে যাওয়া হয় তাকে ক্যারেজ প্রথা বলে। পরের প্রশ্ন 4 নম্বর দেখে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 করে, 3 × 6 নম্বর। নাম্বার এ, মায়ানমারের খনিজ ও বনজ সম্পদ সম্পর্কে যা জানো লেখো। তো মায়ানমার খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। ইরাবতী ও ইদুইন নদী অববাহিকায় খনিজ তেল পাওয়া যায়। এছাড়া টিন, সীসা, দস্তা, ট্যাংস্টেন ও মূল্যবান পাথর উত্তোলনে মায়ানমার বিখ্যাত। মূল্যবান রত্ন হিসেবে মায়ানমারের পদ্মরাগ মণির খ্যাতি পৃথিবী জোড়া। মায়ানমারে নানা ধরনের অরণ্য দেখা যায়। গর্জন, চাপলাস, মেহগুনির মতো চিরসবুজ অরণ্য, অর্জুন, শাল, সেগুনের মতো পর্ণমোচী অরণ্য, আবার কোথাও ঢেউ খেলানো তৃণভূমিও লক্ষ্য করা যায়। নাম্বার বি হচ্ছে নেপাল পর্যটন শিল্পে উন্নত কেন? পর্যটন শিল্প হলো নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের প্রধান উৎস। 1 নম্বর, পর্বত শৃঙ্গের সমাহার। পৃথিবীর 10টি উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টি পর্বতশৃঙ্গই এ দেশে রয়েছে। আবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টও নেপালেই অবস্থিত। নাম্বার 2 হচ্ছে পর্বত আরোহণের সুবিধা। নেপালে সারা পৃথিবী থেকে পর্বতারোহীরা পর্বতশৃঙ্গ আরোহণের জন্য আসেন। প্রতি বছর মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা প্রভৃতি শৃঙ্গগুলি জয় করার জন্য পৃথিবীর বহু মানুষ এখানে পৌঁছন, যা নেপালের বহু মূল্যবান বৈদেশিক মুদ্রা আহরণের এটি একটি বৃহত্তম উৎস। নাম্বার 3 হচ্ছে দর্শনীয় স্থান। নেপালের কাঠমান্ডু, নাগারকোট, জনকপুর, বিরাটনগর, পোখরা, লুম্বিনী প্রভৃতি শহরে প্রাচীন স্থাপত্যের নিদর্শন
পর্যটনদের আকর্ষণ করে। ওকে, নাম্বার সিতে প্রশ্ন রয়েছে ক্রফেসিমা ও নিফেসিমা কি। তো ক্রফেসিমা কি না গ্রহমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত অংশে ক্রফেসিমা ক্রোমিয়াম অর্থাৎ সিআর, ঠিক আছে, ক্রোমিয়াম, লোহা, সিলিকন মানে হচ্ছে SiR, ঠিক আছে, লোহার সংকেত হচ্ছে কি Fe এবং ম্যাগনেসিয়াম অর্থাৎ Mg এর আধিক্য থাকা এই স্তরের নাম ক্রোফেসিমা, ঠিক আছে। এই যে এই যে ধাতুগুলোর, ঠিক আছে, এদের যে চিহ্নগুলোকে যুক্ত করে রয়েছে, এটার নাম দেওয়া হয়েছে কি ক্রোফেসিমা। নিফেসিমা কি না ক্রোফেসিমা নিচে গ্রহমণ্ডলের 700 থেকে 2900 কিমি গভীরতা পর্যন্ত অংশে নিকেল অর্থাৎ Ni, লোহা অর্থাৎ Fe, সিলিকন Si এবং ম্যাগনেসিয়াম Mg এর আধিক্য বেশি থাকায় এই স্তরের নাম হচ্ছে নিফেসিমা। ওকে, তারপর হচ্ছে নাম্বার ডি, পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হয় কেন। পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলির ঘনত্ব বেশি হওয়ার কারণ পৃথিবী যখন উত্তপ্ত তরল অবস্থায় ছিল সেই সময় অপেক্ষাকৃত ভারী পদার্থগুলি নিচের দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে থিতিয়ে পড়ে, তুলনায় হালকা পদার্থগুলি উপরের দিকে বা ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসে। এজন্য কেন্দ্রের কাছাকাছি থাকা পদার্থগুলি বেশি ঘনত্বের হয়। 5 নম্বর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 × 200 = 10। নাম্বার এতে ভূমিরূপের উপর শিলার প্রভাব আলোচনা করো। তো ভূমিরূপ গঠনে শিলার প্রভাব অপরিসীম। যেমন হচ্ছে নাম্বার 1, গ্রানাইট শিলা গঠিত ভূমিরূপ সাধারণত গোলাকার হয়। উদাহরণ হচ্ছে রাঁচি সহ সমগ্র সোনারপুর অঞ্চলে এই ধরনের ভূমিরূপ দেখা যায়। নাম্বার 2, ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় শিলায় গঠিত ভূমিরূপগুলি অনেকটা চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। উদাহরণ হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির ড্রেকেন ট্রাপ অঞ্চল। নাম্বার 3, চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোট বড় নানা আকৃতির গর্তের সৃষ্টি করে। এই ধরনের ভূমিরূপের নাম হচ্ছে কার্স্ট ভূমিরূপ। নাম্বার বি, শিলাচক্র কাকে বলে। আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। শিলাচক্র কিনা আগ্নেয় ও পাললিক শিলা ভীষণ তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। আবার বহু বছর এইসব শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয়। আবার তা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। আবার কখনও রূপান্তরিত শিলা প্রাকৃতিক শিলা দ্বারা ক্ষয় পেয়ে ও অপসারিত হয়ে নদী বা সমুদ্রের তলদেশে সঞ্চিত হয় বা জমাট বেঁধে পাললিক শিলা তৈরি করে। প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলাচক্র। আগ্নেয় শিলার বৈশিষ্ট্য কিনা আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি হচ্ছে নাম্বার 1, আগ্নেয় শিলা শক্ত ও ভারী, ঘনত্ব খুব বেশি হয়। 2 নম্বর হচ্ছে আগ্নেয় শিলায় কেলাসের মতো গঠন দেখা যায়। নাম্বার 3, এই শিলায় উল্লম্ব ফাটল দেখা যায়, তাই প্রবেশ্যতা বেশি। নাম্বার 3, ভঙ্গুরতা যথেষ্ট কম হয়, আগ্নেয় শিলার ক্ষয় প্রতিরোধের ক্ষমতা যথেষ্ট বেশি। নাম্বার সি দাগের প্রশ্ন, কেন আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না। পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য না পাওয়ার কারণ পৃথিবীর অভ্যন্তরভাগের তাপমাত্রা এত বেশি থাকে যে সেখানে পৌঁছে অভ্যন্তর সম্পর্কে জানা সম্ভব নয়। সাম্প্রতিক উন্নত প্রযুক্তি ও কারিগরি পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন ভূকম্পন তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে পৃথিবীর ভিতরের মাত্র কয়েক কিলোমিটার পর্যন্ত তথ্য জানা সম্ভব হয়েছে। তবে বর্তমানে বিজ্ঞানীরা আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জানার চেষ্টা করছেন। পৃথিবীর ভিতর সম্পর্কে আমরা তেমনভাবে কোনো তথ্য জানতে পারিনি। নেক্সট হচ্ছে নাম্বার ডি এর প্রশ্ন, ভূমিকম্প তরঙ্গ কিভাবে সৃষ্টি হয়, এগুলি কিভাবে প্রবাহিত হয়। তো ভূ অভ্যন্তরে কম্পন সৃষ্টি হলে ভূমিকম্প তরঙ্গ সৃষ্টি হয়। ভূমিকম্পের 2টি তরঙ্গ, একটি হচ্ছে পি তরঙ্গ, অপরটি এস তরঙ্গ। ভূমিকম্পের তরঙ্গ বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই পদার্থের গতি কখনো ধীর কখনো বা দ্রুত হয়। ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের যে কোনো কঠিন বা তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে ভ্রমণে সক্ষম। তরল বা অর্ধতরল কোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে না। ওকে, এই এস তরঙ্গ। বর্তমানে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি অনেকখানি সাহায্য করেছে। এর দ্বারা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরের 3টি স্তরের সন্ধান পেয়েছেন।
এই ছিল তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সালের ভূগোল বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর। প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে বা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে এবং অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে এর পিডিএফ ফাইলগুলো কিন্তু দেওয়া থাকবে। অ্যাপটিকে তোমরা প্রথমে ডাউনলোড করে আগে রেজিস্টার করে নেবে, তারপর লগ ইন করবে, তারপর তোমরা অ্যাপের মধ্যে থেকে কিছু ফ্রি কোর্স রয়েছে সেগুলো নিতে পারো বা পেইড কোর্সও তোমরা সেখান থেকে বাই করতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।